দেখ, আলোক পরিপ্রেক্ষিতে আমার যে আগের যে ভিডিওগুলো করা হয়েছিল সেটাতে মোটামুটি সবটাই আলোচনা করা হয়ে গেছে, পুরোটা বলা হয়েছে। আমি একটা ব্রিফ সামারি পুরোটার একবার আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? তো ঘটনাটা কী ছিল, ওই এক্সিমেন্টাল অ্যাপারেচার যেটা, সেটা তো আর ওটা ডিটেল আমি আসছি নি। দুটো ইলেকট্রোড ছিল, এটার মধ্যে দিয়ে আলো পড়ছিল আর এখান থেকে ইলেকট্রন বেরোচ্ছিল। এই দুটো একটা ব্যাটারির মধ্যে যুক্ত ছিল, এখানে একটা মিলি ভোল্টমিটার যুক্ত ছিল। এটা অনেকবার ড্র করা আছে আগের ভিডিওগুলো। এটা মাইক্রো অ্যামিটার ছিল, আর এইখানে দুটো ছিল 4 পিন প্লাগ। এখানে ব্যাটারি ছিল, যে ব্যাটারিটার বিভবটা পরিবর্তনশীল বিভব। এখানে একটা রোধ ছিল, ব্যাটারির রোধ, এই বিভবটাকে কন্ট্রোল করার জন্য পরিবর্তনশীল রোধ। এটা তড়িৎচালক বল, এরকম ছিল, নাম দেওয়া ছিল সম্ভবত একটা কিছু। এটাই ছিল ABCD, এরকম ছিল। এটা অ্যানোড ছিল, আর এটা সরি এটা ক্যাথোড ছিল, আর এটা অ্যানোড ছিল, এরকম ছিল। তো এখন ঘটনাটা হচ্ছিল যে এখান থেকে ইলেকট্রন যেগুলো বেরোচ্ছিল, সেই ইলেকট্রনগুলো অ্যানোডের বিভবের একটা নির্দিষ্ট মানের উপরে, মানে বিভবের মানটার উপরে নির্ভর করছিল। যে ওই বিভবের মানটা আর প্রবাহমাত্রা যদি লেখচিত্র অঙ্কন করছিল, লেখচিত্রটা এরকম হচ্ছিল, এরকমভাবে একটা লেখচিত্র পাওয়া যাচ্ছিল। দেখা যাচ্ছিল বিভব যখন শূন্য, তখন একটা প্রবাহমাত্রা পাওয়া যাচ্ছে, কিছু সংখ্যক ইলেকট্রন অ্যানোড প্লেটটায় গিয়ে পৌঁছাচ্ছে। আর বিভবের মানটা যত ধনাত্মক দিকে আমি বৃদ্ধি করছি, তত মোর অ্যান্ড মোর ইলেকট্রন অ্যানোড প্লেটে পৌঁছাচ্ছে, এবং স্যাচুরেশন কারণে এই কারেন্টটা বাড়তে বাড়তে একটা সময় যতগুলো ইলেকট্রন প্রতি সেকেন্ডে বেরোচ্ছে, ততগুলো ইলেকট্রনই যখন অ্যানোড প্লেটে পৌঁছে যাচ্ছে, মানে অ্যানোড প্লেটটা টেনে নিচ্ছে সমস্ত ইলেকট্রনগুলো, যারা পৌঁছাতে পারছিল না তাদেরকেও যখন টেনে নিচ্ছে, তখন কারেন্টটা হয়ে যাচ্ছিল কনস্ট্যান্ট, অ্যান্ড দ্যাট কনস্ট্যান্ট কারেন্ট ইজ কল্ড, এই কারেন্টটাকে বলা হচ্ছিল স্যাচুরেশন কারেন্ট। আরেকটা কি হচ্ছিল, যখন অ্যানোডটাকে আমি নেগেটিভ দিকে বিভব করছিলাম, তখন ইলেকট্রনগুলো বিকর্ষিত হচ্ছিল, এবং একটা নির্দিষ্ট নেগেটিভ বিভবে সর্বোচ্চ গতিসম্পন্ন ইলেকট্রনটাও আটকে যাচ্ছিল, ওখানে কোনো ইলেকট্রনই এখানে পৌঁছাচ্ছিল না, তখন কারেন্টটা শূন্য হয়ে যাচ্ছিল, অ্যান্ড দ্যাট নেগেটিভ পোটেনশিয়াল ইট ওয়াজ কল্ড স্টপিং পোটেনশিয়াল। তো এইগুলো আমরা আলোচনা করেছিলাম। এখানে দেখা যাচ্ছিল কি, যে এই 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 যে আলোটা আপতিত হচ্ছে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গটা এখান থেকে তো ইলেকট্রন বেরোচ্ছে এটার জন্যেই। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের এনার্জি, তরঙ্গ ধর্ম অনুসারে তড়িৎচুম্বকীয় তরঙ্গের এনার্জি ডিপেন্ড করে ওর ইন্টেন্সিটির উপরে, ডিপেন্ড করে। আর কি প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপরে, ফ্রিকোয়েন্সি বা ওয়েভ লেন্থের উপরে আর কি। ওয়েভ লেন্থ মানে ফ্রিকোয়েন্সি, কারণ ফ্রিকোয়েন্সি সমান আমি লিখতে পারি ভি ডিভাইডেড বাই বা সি ডিভাইডেড বাই ল্যামডা। এটা হচ্ছে সম্পর্ক, সি সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা। তো এখানে কিন্তু উল্টো জিনিসটা দেখা যাচ্ছিল, যে এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে, সেই ইলেকট্রনগুলোর শক্তি কম্পাঙ্কের উপর নির্ভর করছে, তীব্রতার উপর নির্ভর করছে না। আর তীব্রতার উপরে কোনটা নির্ভর করছে, যে কতগুলো ইলেকট্রন এই প্লেটটা থেকে বেরোবে, সেটা নির্ভর করছে এই আলোটার তীব্রতার উপরে। তো এইটা ব্যাখ্যা করতে পারেনি তড়িৎচুম্বকীয় তরঙ্গতত্ত্ব। তড়িৎচুম্বকীয় তরঙ্গতত্ত্বের ব্যর্থতাগুলো লেখা আছে, বোঝানো আছে, বুঝিয়েছিলাম, লিখেছিলাম, আগের ভিডিওতে করা আছে। তো এইটাকে ব্যাখ্যা করেছিল ফোটন থিওরি দিয়ে আইনস্টাইন। ফোটন থিওরি দিয়ে কীভাবে বলেছিল, তাই তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে প্রবাহটা বা সঞ্চালনটা, এটা অনেকগুলো ফোটনের প্রবাহের সমষ্টি, এবং প্রতিটা ফোটনের শক্তি হচ্ছে এইচইউ। তাহলে যে তরঙ্গটা আপতিত হচ্ছে, ওটা অনেক ফোটন বর্ষণ হচ্ছে। তুই ভাবতে পারিস অনেকগুলো ফোটন, সে মেশিন গান থেকে গুলি বেরোনোর মতন ফোটন বেরোয়, ফোটন এটার উপরে আপতিত হচ্ছে, এবং ওই ফোটনগুলো ইলেকট্রনের সাথে যখন ধাক্কা করছে, তখন ধাক্কা করলে কি হচ্ছে, ওই ইলেকট্রনটা ফোটনের শক্তিটাকে গ্রহণ করছে, এবং ইলেকট্রনটা ওই প্লেট থেকে বেরিয়ে যাচ্ছে ফোটনের শক্তিটাকে নিয়ে। তাহলে ইলেকট্রনটা বেরোবে কি বেরোবে নেই, সেটা কোন গতি সম্পন্ন, মানে কোন শক্তি সম্পন্ন ফোটন ওখানে ধাক্কা করছে তার উপরে নির্ভর করবে। কারণ ইলেকট্রনটা তো বাধা আছে, ইলেকট্রনটা যে সর্বনিম্ন বন্ধন শক্তি দিয়ে বাধা আছে, সেটাকে ওয়াক ফাংশন বলে, কার্য অপেক্ষক বলে। কার্য অপেক্ষক হচ্ছে ইলেকট্রনটা সর্বনিম্ন যে বন্ধন শক্তি দিয়ে বাধা আছে সেটা, ঠিক আছে? তো সর্বনিম্ন যে বন্ধন শক্তি দিয়ে বাধা আছে সেটা হচ্ছে
একটু ব্যাগটা খুলতো, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। তাহলে ইলেকট্রনটাকে ওখান থেকে বের করতে গেলে যে ফোটনটা দরকার, সেই ফোটনটার শক্তি নিশ্চয়ই এইচ নিউ, মানে একটা কার্য অপেক্ষকের সাথে সমান হতে হবে। সেই ফোটনটার শক্তি কার্য অপেক্ষকের সাথে সমান যদি হয়, তবেই সেখান থেকে ইলেকট্রন বেরোবে। এই কম্পাঙ্কটাকে বলছিলাম আমি, কি কম্পাঙ্ক? এই কম্পাঙ্কটা বলছিলাম আমি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা সূচনা কম্পাঙ্ক। তো সূচনা কম্পাঙ্ক সমান কি হচ্ছিল? ডাব্লিউ ডিভাইডেড বাই এইচ নট। আর তার থেকে বেশি এনার্জি সম্পন্ন শক্তি ফোটন যদি ওখানে পড়ে, তাহলে কি হবে? বাকি পরিমাণ শক্তি কি হবে? ইলেকট্রনের গতিশক্তি রূপে রূপান্তরিত হবে। ইলেকট্রনের মনে করে এইচ নিউ সম্পন্ন শক্তি সম্পন্ন ফোটন পড়লো, তার থেকে ডাব্লু পরিমাণ শক্তি কি হিসাবে ব্যয় হলো? ইলেকট্রনটাকে ওখান থেকে বের করার জন্য। আর বাকি পরিমাণ শক্তি কি হিসাবে ব্যয় হবে? ইলেকট্রনটার গতিশক্তি হিসাবে ব্যয় হবে। তো ইলেকট্রনটার গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লু। তো হাফ এম ভি স্কোয়ারটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, ই ইন্টু ভি, মানে ওই গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এই সমীকরণটা আমরা করেছিলাম, আগের ভিডিওতে করা আছে। ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য প্লেট, যেটাকে আমরা স্টপিং পোটেনশিয়াল বলছিলাম। যে বিভবটার জন্য ইলেকট্রনটা ওখানে পৌঁছাতে পারছিল না, সর্বোচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনটার গতিশক্তি যদি হাফ এম ভি স্কোয়ার আমি ধরে থাকি, তাহলে ই ইন্টু ভি সমান এইচ নিউ মাইনাস ডাব্লু। এই সমীকরণটা পর্যন্ত আমরা করেছিলাম আইনস্টাইনে। এই সমীকরণটার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো বলা হয়েছিল আগের ভিডিওতে, পুরো বোঝানো আছে, সব কিছুই করা আছে। ঠিক আছে, একটু হড়বড় করে আমি শেষের দিকটা একটু করেছিলাম, ওইটা আমি আরেকবার আজকে একটুকু বলে দিচ্ছি। যে এই সমীকরণটা যেটা গঠন করেছিলাম আমি, এই সমীকরণটা মানে আমি গঠন করিনি, সমীকরণটা আইনস্টাইন করেছিল। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইভি সমান হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লু। তো এইটাকে ভি সমান যদি আমি লিখি, তাহলে এইচ ডিভাইডেড বাই ই ইন্টু নিউ মাইনাস ডাব্লু ডিভাইডেড বাই ই লেখা যাবে। আমি এটাকে বলছিলাম যে এখানে এটাও কনস্ট্যান্ট, মানে এইটাকে কম্পেয়ার করা যেতে পারে ওয়াই ইজ ইকুয়াল টু সি, মানে সরি, এটা কম্পেয়ার করা যেতে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি এই ইকুয়েশনের সাথে। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করা যেতে পারে। দেখ এখানে ভিটা হচ্ছে ওয়াই আর নিউটা হচ্ছে এক্স, আর এইটা হচ্ছে এম কনস্ট্যান্ট, আর এটাও একটা কনস্ট্যান্ট, ডাব্লিউ ডিভাইডেড বাই ই হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি এর গ্রাফ কীরকম হবে? এদিকে ওয়াই আর এদিকে এক্স। দেখ এক্স ইজ ইকুয়াল টু সি, মানে এক্স ইজ ইকুয়াল টু জিরোতে ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এক্স ইজ ইকুয়াল টু জিরোতে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস সি। তাহলে দিস গ্রাফ শুড বি স্টার্টিং ফ্রম দ্য নেগেটিভ অ্যাক্সিস। এবারে যত এক্স বাড়বে তত ওয়াই এর ভ্যালুও বাড়বে, বাড়তে বাড়তে এই পয়েন্টের কথা ভাব। এই পয়েন্টটাতে কি হচ্ছে? এই পয়েন্টটাতে হচ্ছে এক্স জিরো। এক্স জিরো কখন হবে? যদি এক্স ইজ ইকুয়াল, সরি এক্স জিরো নয় ওয়াই জিরো। এই পয়েন্টটাতে কোনটা জিরো? ওয়াইটা জিরো। তাহলে ওয়াই যদি জিরো হয়, তাহলে এম এক্স মাইনাস সি দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই এম। ঠিক একই গ্রাফটা আমি এখানে করছি, দেখ একই গ্রাফ এখানে করব। তো একই গ্রাফ যদি আমি এখানে করি, এখানে গ্রাফটা কিরকম হবে? তো এখানে যে গ্রাফটা হবে, এই গ্রাফটা দেখ, যদি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হয়, যদি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হয় মানে ভি ইজ ইকুয়াল টু জিরো। ভি ইজ ইকুয়াল টু জিরো মানে স্টপিং পোটেনশিয়াল জিরো। স্টপিং পোটেনশিয়াল জিরো মানে হচ্ছে কোনো আলোকতড়িৎ বিক্রিয়াই ঘটছে না, স্টপিং পোটেনশিয়ালই পাচ্ছি নিয়ে। স্টপিং পোটেনশিয়াল পাচ্ছি না মানে কি? ইলেকট্রনটাকে আটকানোর জন্য কোনো বিভবের প্রয়োজন হচ্ছে না। ইলেকট্রনটাকে আটকানোর জন্য কোনো বিভবের প্রয়োজন হচ্ছে না, এটার ব্যাখ্যা হচ্ছে যে ইলেকট্রনটা নিশ্চয়ই প্লেট থেকে বেরোচ্ছেই নেই। ইলেকট্রনটা প্লেট থেকে বেরোচ্ছেই নেই মানে হচ্ছে যে এখানে আলোকতড়িৎ বিক্রিয়াটাই সংগঠিত হচ্ছে না। আলোকতড়িৎ বিক্রিয়া সংগঠিত হচ্ছে নেই কোন কন্ডিশনে? তাহলে আলোকতড়িৎ বিক্রিয়া সংগঠিত হচ্ছে না, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু জিরো। ইফ ভি ইজ ইকুয়াল টু জিরো লাইক দ্যাট, ভি ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, মানে ওয়াইটাই ভি এখানে। তাহলে ভি ইজ ইকুয়াল টু জিরো, কারণ এদিকে ভি প্লট করছি আর এদিকে নিউ। তো ভি ইজ ইকুয়াল টু জিরো যদি হয়, দেখ এখান থেকে বেরোবে নিউ নট ইজ ইকুয়াল টু বেরোবে ডাব্লু ডিভাইডেড বাই এইচ। আমি নিউ নট ধরে লিখি, যে নিউ বেরোবে নিউ, এইটাকে আমি নিউ নট ধরে লিখছি। তাহলে ইটস স্টার্টিং ফ্রম দিস পয়েন্ট and this is nu naught. Nu naught is the কি ফ্রিকোয়েন্সি? সূচনা কম্পাঙ্ক।
এরপরে কি হচ্ছে, এরপর গ্রাফটার নেচার এরকম হবে, গ্রাফটার নেচার এরকম হবে। এই গ্রাফটার এম কোনটা, এই গ্রাফটার এম হচ্ছে এই অংশটা, এই অংশটা এম, এম দ্যাট ইজ দ্য স্লোপ। স্লোপ মানে কি, স্লোপ মানে হচ্ছে এইটা, যে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা হলে ট্যান থিটা সমান কি হবে, ট্যান থিটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই ই, এইচ ডিভাইডেড বাই ই হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই ই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্লোপ অফ দ্য গ্রাফ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্লোপ অফ দ্য গ্রাফ, ঠিক আছে। আর এটাকে যদি আমি পিছন দিকে বাড়াই, এটা পিছন দিকে বাড়ালে এই গ্রাফটা যে পয়েন্টে ছেদ করবে এই ভ্যালুটা, এই ভ্যালুটা যেটা হবে সেই ভ্যালুটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ই, এই ভ্যালুটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড, কারণ সি তো এই ভ্যালুটাই তো সি, সি মানে কি, সি মানে হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই ই, তাই তো। তাহলে এই গ্রাফটা থেকে আমি দুটো জিনিস ক্যালকুলেট করতে পারি, একটা হচ্ছে ডাব্লিউ দ্যাট ইজ দ্য ওয়ার্ক ফাংশন, আর আরেকটা হচ্ছে ভ্যালু অফ এইচ দ্যাট ইজ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আমার খাতাটায় লেখানো আছে, ওই জায়গাটায় লেখানো আছে, তবু এই জায়গাটাকে ভালো করে নিজের মানে নিজে ঠিক করে এটাকে ড্র করে বুঝে ঠিকভাবে লিখি। দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য আইনস্টাইন ইকুয়েশন ফ্রম দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। মানে আলোকত্বরিত বিক্রিয়ার আইনস্টাইন সমীকরণের গ্রাফ, এটা গ্রাফের সাহায্যে গ্রাফ থেকে কি কি বের করা যাবে, আমি কোশ্চেনটা বলে দিচ্ছি, লিখ কোশ্চেন, লিখ আলোকত্বরিত বিক্রিয়ার আইনস্টাইন সমীকরণ থেকে, আলোকত্বরিত বিক্রিয়ার আইনস্টাইন সমীকরণের লেখচিত্র থেকে, আলোকত্বরিত বিক্রিয়ার আইনস্টাইনের সমীকরণের লেখচিত্র থেকে, লেখচিত্র থেকে কিভাবে কিভাবে প্ল্যাঙ্ক ধ্রুবক, কিভাবে প্ল্যাঙ্ক ধ্রুবক এবং কার্য অপেক্ষকের মান নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। আমি তো বোঝালাম এই জায়গাটা, প্ল্যাঙ্ক ধ্রুবক এবং কার্য অপেক্ষকের মান নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো, ঠিক আছে। তো তো এটা তোদের টাস্ক হচ্ছে যে এটা, এই যেটা আমি করলাম এটাকে এবারে তোকে ব্যাখ্যা করে পরে এটা লিখতে হবে। দেখতে পাচ্ছিস এখানে স্লোপটা হচ্ছে h ডিভাইডেড বাই e, then if we multiply it by charge of electron with the slope, then we get the value of h, and the negative section of the graph is represent h divided by e, so the negative section of the graph is multiplied by charge of electron, then we get the value of the work function, ঠিক আছে। তো এইটা তোকে করতে হবে, এটা তোকে ব্যাখ্যা করে লিখতে হবে, এটা তোরা করবি। আইনস্টাইনের ইকুয়েশনটা আমরা বলা হয়েছে, এবারে আইনস্টাইনের ইকুয়েশনটার সাহায্যে আলোকতড়িৎ বিক্রিয়ার ব্যাখ্যা কি, এটা আমরা আগের ক্লাসে, আগের ভিডিও ক্লাসটা আমি বলা আছে, তবু আমি আরেকবার বলে দিচ্ছি যে ওখানে কি বলেছিল যে তীব্রতা যদি বাড়ে তাহলে কি হবে, তীব্রতা বাড়লে কারেন্ট বাড়বে। তো তীব্রতা বাড়লে কারেন্ট কি সেন্সে বাড়বে, তীব্রতা যদি বাড়ে, আইনস্টাইন বললো তীব্রতা যদি বাড়ে তাহলে নাম্বার অফ ফোটন বেড়ে যাবে, তাহলে নাম্বার অফ ফোটন বেড়ে গেলে প্রবাবিলিটি অফ কলিশন উইথ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের সাথে ধাক্কা করার সম্ভাবনাটাও বেড়ে যাবে। আগে প্রতি সেকেন্ডে 100টা ফোটন পড়ছিল, এখন তীব্রতা বাড়িয়ে দেওয়ার জন্য প্রতি সেকেন্ডে 1000টা ফোটন পড়ছে। তাহলে 100টা ইলেকট্রন যতগুলো, 100টা ফোটন যতগুলো ইলেকট্রনকে বের করতে পারছিল, ধরলাম আমি 70টা ইলেকট্রনকে বের করতে পারছিল, 30টা ফলস কাটছিল, মানে ওই ইলেকট্রনগুলো মাঝে মাঝেও তো গ্যাপ আছে, সেই গ্যাপগুলোর মধ্যে চলে যাচ্ছিল কোনো দিকে, ইলেকট্রনের সাথে ফ্রি ইলেকট্রনের সাথে ধাক্কা না করলে তো হবে না, তো ফ্রি ইলেকট্রনের সাথে ধাক্কা করছিল না। এখন 1000টা ফোটন যখন পড়ছে তখন অবভিয়াসলি ইলেকট্রনের সংখ্যাটাও কি হয়ে যাবে, প্রবাবিলিটি অফ কলিশন বেড়ে যাবে, সংঘর্ষ, ইলেকট্রনের সাথে সংঘর্ষ করার সম্ভাবনাটাও বেড়ে যাবে, তাই ইলেকট্রনের সংখ্যাটাও বৃদ্ধি পেয়ে যাবে। ইলেকট্রনের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে গেলে কি হবে, স্যাচুরেশন কারেন্টটাও, সম্পৃক্ত প্রবাহ মাত্রাটাও কি হবে, বেড়ে যাবে। নেক্সট হচ্ছে যেটা, যে ইলেকট্রন বেরোবে কি বেরোবে না সেটা কার উপর নির্ভর করবে, ফোটনের শক্তির উপর নির্ভর করবে, আর ফোটনের শক্তি কার উপর নির্ভর করছে, কম্পাঙ্কের উপর নির্ভর করছে। তাহলে ইলেকট্রন বেরোবে না সেটা তো কম্পাঙ্কের উপরেই নির্ভর করবে, সেটাই তো আমাদের বলা হয়েছে ফোটনের মানে অবজারভেশনে, সেটাই দেখা হচ্ছিল। তাহলে এই সমস্যাটাও মিটে গেল। দেন হচ্ছে টাইম ডিলে। টাইম ডিলেটা কি, ধাক্কা হচ্ছে, ধাক্কা করে দেন এন্ড দেয়ার বের করছে, নক করছে, একটা মার্বেলকে ধাক্কা করলে মার্বেলটা শর্ট করে বেরিয়ে গেল, এইরকম। তাহলে ওই দুটো কলিশনের মধ্যে কোনো সময় গ্যাপই নেই। That kind of collision can be considered as elastic collision. So এখানে there is no time gap between the collision of the photon and the electron. তাহলে এখানে কোনো টাইম গ্যাপের সম্ভাবনাও কিছু নেই। 10 টু দি পাওয়ার যেটা -9 তারও কম হতে পারে, মানে -9টাও, কারণ কোনো গ্যাপ নেই আর কি অ্যাকচুয়ালি, যদি মেজারমেন্টাল ভ্যালুই পাওয়া যাওয়ার কথা নেই।
তাহলে সেখানে টাইম গ্যাপ তার জন্যই থাকছে না। টাইম গ্যাপটা বলতে পারিস যে এখান থেকে ইলেকট্রনটা বেরোচ্ছে তারপরে অ্যানোডে পৌঁছাচ্ছে, সেইটার জন্য বরং সময় লাগতে পারে। তারপরে তো আমি কারেন্টটা দেখতে পাচ্ছি এখানে, তাই এই প্রসেসটার জন্য তো একটা সময় দরকার। আমি ইলেকট্রন বেরোচ্ছে না সেটা কখন বুঝতে পারবো? যে এই কাঁটাটা নড়ছে তবে। তাহলে এই আলোটা পড়ছে আর কাঁটাটা নড়ছে, তুই ঘটনাটা দেখ, এই আলোটা পড়ছে কাঁটাটা নড়ছে, মানে আলোটা পড়ছে, ইলেকট্রনটা বেরিয়েছে, ইলেকট্রনটা এতটা পৌঁছেছে, তারপরে এখানে গিয়ে কাঁটা নড়েছে, তাই তো? তাহলে ইলেকট্রনটা এখান থেকে এখানে পৌঁছাতে পারেও সময়টা লাগে, কিন্তু ওই কলিশনটা হওয়ার সাথে সাথে ইলেকট্রনটা বের করার মধ্যে সময় গ্যাপ কিছু, ঠিক আছে? তো ওই গ্যাপটাকে 10⁻⁹ ধরা আছে, কিন্তু ওইটা কোনো গ্যাপই নেই। ধরো ওইটা হচ্ছে কনসিডারেশন অফ দ্য মানে তোর আমাদের এক্সপ্লেনেশনস অফ দ্য টাইম দিলে, ঠিক আছে? তো এই ব্যাখ্যাগুলো লেখানো আছে, বোঝানো আছে, আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম সেটা। এটা হচ্ছে আলোক তড়িৎ বিক্রিয়ার মোটামুটি একটা ব্রিফ ডিসকাশন সামারি। এরপর ঘটনাটা হচ্ছে, তাহলে ঘটনাটা দাঁড়ালো কি যে জায়গাতে, সেটা হচ্ছে যে আলো দুটো সত্তা। আলো আলো হচ্ছে দুটো সত্তা। আইনস্টাইন বলেছিল এরপরে আলোর যে কনসেপ্টে বলেছিল, একদম একদম প্রাচীন জায়গাটাতে আলোকে কি ধরা হয়েছিল জানিস? যখন নিউটনের আমলে আলোটাকে বলেছিল ফ্লো অফ ফোটনস। ফ্লো ফোটন বলেনি, ও নামটা দিয়েছিল কর্পাসেলস, মানে পার্টিকেলের ফ্লো। আলোটাকে পার্টিকেলের ফ্লো ফ্লো বলেছিল নিউটন, একদম অনেক আগে নিউটনের কথা। তারপরে তো সেটাকে নিউটনকে মানে সম্পূর্ণভাবে তোর ভুল নিউটন প্রমাণিত হয়েছিল হাইজেন, আমাদের ওই যেটা আমাদের ওই বটে না, ওই যেটা ওই থিওরিতে হাইগেনস প্রিন্সিপাল, হাইগেনের তরঙ্গ তত্ত্ব দিয়ে সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছিল। আলোটা তরঙ্গ হিসাবেই ধরা হয়েছিল, অনেকটা সময় আলো তরঙ্গ হিসাবেই ধরা ছিল। এরপরে আলোটাকে যেটা ধরা হতে আরম্ভ করলো আইনস্টাইনের পর থেকে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আলো, সেটা হচ্ছে দুটো সত্তা। একটা হচ্ছে পার্টিকেল, পার্টিকেল মানে ফোটনস, আরেকটা হচ্ছে ওয়েভ, হচ্ছে তরঙ্গ, ঠিক আছে? এরপরে এই জিনিসটা মনে করে এমন একটা সাপোজ মনে করে একটা সোর্স অফ লাইট। এই সোর্স অফ লাইট থেকে যেটা বেরোচ্ছে, এইটাকে আমি কি ধরবো? তরঙ্গ ধরবো না পার্টিকেল ধরবো? এটা ডিপেন্ড করবে কি বলতো, কে দেখছে তার উপরে। এটা ডিপেন্ড করবে কার উপরে? কে দেখছে। চুপ দিবে, বন্ধুগুলা তো দেখালি। দেখ, এটা হচ্ছে সোর্স। তাহলে এখান থেকে যে আলোটা বেরোচ্ছে, এই আলোটা প্রথমত হচ্ছে তরঙ্গ না কণা, ওয়েভ না ফোটন? এইটা ডিপেন্ড করছে কি কার উপরে জানিস তো? এটা ডিপেন্ড করছে অবজারভারের উপরে। ভালো করে বুঝ, এটা ডিপেন্ড করছে কার উপরে বলতো? অবজারভারের উপরে। অবজারভার মানে কি? যে দেখছে তার উপরে। আলটিমেট সোর্স অফ এনার্জি, আলটিমেট সোর্স অফ এনার্জি তো লাইট। আমাদের প্ল্যানেটের আলটিমেট সোর্স অফ এনার্জি কি? সান। তাহলে সেই সান থেকে যে আলোটা আমাদের এখানে এসে পৌঁছাচ্ছে, সেই আলোটা তরঙ্গ না আলোটা ফোটন, সেটা নির্ভর করছে কার উপরে? যে দেখছে তার উপরে। তো কতটা কমপ্লিকেটেড কনসেপ্ট, কতটা কঠিন। সিম্পল একটা ওয়ার্ড, কিন্তু কতটা কঠিন ধারণা বুঝো। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন হোয়াট ইজ লাইট, হোয়াট ইজ লাইট যদি তোকে বলতে হয়, ইউ হ্যাভ টু ডিফাইন দিস ইজ পার্টিকেল স্টেট অর ওয়েভ স্টেট। এটা তো তোকে বলতে হবে। ইউ হ্যাভ টু ডিফাইন দিস ইজ, এটা কোন স্টেটে আছে? পার্টিকেল স্টেটে আছে না ওয়েভ স্টেটে আছে বলতে লাগবে। ওটা পার্টিকেল স্টেটও থাকতে পারে আর ওয়েভ স্টেটও থাকতে পারে। এটাকে কি বলা হলো? এটাকে বলা হলো ডুয়েল স্টেট। ডুয়েল স্টেট অর ডুয়েল ক্যারেক্টার। আইনস্টাইন তার বায়োগ্রাফিতে বললো, দ্য পারফেক্ট ডেফিনেশন অফ লাইট ইজ দ্যাট আই ডোন্ট নো হোয়াট ইজ লাইট। অবজারভারের উপর ডিপেন্ড করবে যে লাইট আছে, মানে সরি, লাইট আছে না নাই সেটাও তো অবজারভারের উপরে ডিপেন্ড করছে। লাইটটা কোন স্টেটে আছে সেটা অবজারভারের উপর ডিপেন্ড করবে। ভগবান আছে না নেই সেটাও ডিপেন্ড করবে যে ভাবছে তার উপরে। ভগবান কি স্টেটে আছে সেটাও ডিপেন্ড করবে যে ভাবছে তার উপরে।
তাহলে তোমার ভাবনার উপরেই তোমার সমস্ত কিছু। তাহলে ভগবান কোথায় আছে? তোমার ভাবনার উপরে আছে। তোমার ভাবনা কোথায় আছে? তোমার ভেতরে আছে। তাহলে ভগবান আলটিমেটলি আছে কোথায়? তোমার ভেতরে। ভগবান আলটিমেটলি আছে অ্যাকর্ডিং টু ইয়োর থট প্রসেস, অ্যাকর্ডিং টু ইয়োর নেচার অফ প্রসেস ডিপেন্ড করছে গড এক্সিস্ট অর নট। কত অ্যাথিস্ট আছে? সব থেকে রিলিজিয়ান কমিউনিটি বেশি হচ্ছে খ্রিস্টান, খ্রিস্টানের পরেই হচ্ছে অ্যাথিস্ট, যারা ভগবান বিশ্বাস করে না। কিছু তো বিশ্বাস করে, কিছু তো একটা সোর্স অফ, কিছু তো একটা এনার্জি, কিছু তো একটা আছে, কিছু তো একটা আছে। এই ওয়ার্ল্ড, এই আমাদের এই বোর্ডটা যদি আমার ইউনিভার্স হয়, পৃথিবী কতটা, এই বোর্ডটা যদি ইউনিভার্স হয়, এই যে ডটটা আমি ড্র করলাম তার 1,00,000 ভাগের 1 ভাগ দেখতে পাবো না, তার 1,000 ভাগের 1 ভাগ। তাহলে এইরকম এইটা হচ্ছে আমার গোলাটা, আমি যেখানটায় আছি। তারপর তার আছে এই গোলাটার মধ্যে কতটুকু জায়গা জুড়ে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো এই গোলাটাকে যদি আমি ধরি, আমি গোলাটাকে আমি পুরো ক্যাপচার করে নিয়েছি, আমি যে গোলাটা আছি। তো এইরকম যদি এরকম যে আরো 1000 গোলা নাই, তারা যে আমাদের থেকে আরো তোর 1,00,000 বছর এগোয় নাই কি 1,00,000 বছর পিছিয়ে আছে, কিছুই জানি না। মেবি হতে পারে, ইট মেবি হ্যাপেন লাইক দ্যাট। আমাদের গোলায় যারা আছি আমরা, আমাদের পৃথিবীতে যারা আমরা আছি, আমাদের যেটা ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন বলছে আমরা 70,000 বছর, 70,000 বছর থেকে মানুষ ভাবতে আরম্ভ করেছে। মানুষ ভাবতে আরম্ভ করেছে, ভাবতে শিখেছে 70,000 বছর ধরে। তাহলে 70,000 বছর পর আমরা এই জায়গাতে এসেছি। তাহলে আরো নেক্সট 70,000 বছর পর, এখনই তো আইনস্টাইনকে ভুল প্রমাণিত করে যে 2023-এ যে নোবেল পেয়েছে, 2023-এ যে নোবেল পেয়েছে পদার্থবিদ্যায়, সে আইনস্টাইনকে অলমোস্ট ভুল প্রমাণ করে দিয়েছে। আইনস্টাইন বলেছিল যে something the speedest particle বা speedest concept of the universe is 3 lakh kilometer per second, that is the velocity of light in vacuum। কিন্তু 2023-এ ওকে ভুল প্রমাণ করে দিয়েছে, নোবেলও পেয়ে গেছে। অর্ধেকটা ওকে পুরোপুরি ভাবে এখনো পর্যন্ত একসেপ্ট করতে পারেনি, কিন্তু মোটামুটি ভাবে একটা সায়েন্স কংগ্রেসে তোরা মোটামুটি একটা ও এক্সপ্লেনেশন করে দিয়েছে, প্যারালাল ওয়ার্ল্ডের কনসেপ্ট একটা, যে আমাদের মতনই আর একটা পৃথিবী আছে যাদের মধ্যে কমিউনিকেট হচ্ছে। তাহলে এবারে তুই ভাব, যদি মনে কর স্পিড অফ দ্য মাইন্ড ক্যালকুলেট করে নিতে পারে কখনো, তোর মাথাটা এখন কোথায় আছে? এখানে আছে কি? আমাদের মাথাটা কোথায় আছে? এখানে আছে কি? ঠিক আছে, আমার মাথাটা এখন এখানে পড়ানো জায়গা আছে, এখনই চলে গেল কি এরকম, এখনই চলে গেল আমেরিকা, তারপরে চলে গেল এখনই চায়না, চায়নার থেকে এখনই চলে গেল মনে কর ওই পাঠানের সিনেমাটা রাশিয়া, তারপর এখনই চলে গেল কোথায়? ইস্তানবুল, তারপর এখনই চলে গেল কোথায়? তাহলে এখনই এই যে স্পিডটা, এই স্পিডটা এখনই চলে গেল কোথায়? মার্সে, তাই তো? এখনই চলে গেল মার্সে, এখনই চলে গেল অন্য কোনো একটা প্ল্যানেটে, এখনই চলে গেল আদার্স কোনো একটা গ্যালাক্সিতে। মিল্কি ওয়ের পাশের গ্যালাক্সিটার কি নাম কি? তো যদি এই স্পিডটা যদি মনে কর ক্যালকুলেটেবল হয় কোনোদিন, তাহলে কোথায় যাবে এই স্পিডটা? 70,000 বছর পরে কি হবে তার কোনো কিছু বলার আছে? যার তো 70,000 বছর আগে মানুষ যে এরকম হতে পারে, একটা মানুষ হয়তো তোর গাছের উপরে বসে আছে, গাছের নিচে বসে আছে, গাছের নিচে তারপরের দিনের লোকজন এসে পরে দেখছে বসেই আছে অনেকক্ষণ মানুষটা, দিয়ে ওকে নাড়াইছে, নাড়াতে গিয়ে দেখছে মনে কর পড়ে গেল, বুঝতে পারছি পড়ে গেল, দিয়ে কিছুক্ষণ পর মানুষটার থেকে গন্ধ উঠতে আরম্ভ করেছে। তখন এবারে মনে হয় তো বুঝতে পারলো মানুষ যে না ইয়ার উঠবে না। এরকম তো কোনো একটা সময় এসেছে যে না ইয়ার উঠবে না, তাহলে উঠবে না, তাহলে এটা কেন আর উঠছে না? না এটা তো এই ইয়ার দিয়ে আর কিছু কাজ হবে না, তাহলে ইয়ার নাম হচ্ছে মরে গেছে। তাহলে এবারে অন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। কেউ কি করলো? কেউ পুঁতে দিল, কেউ কি করলো? কেউ জ্বলিয়ে দিল, কেউ কি করলো? নদীতে ফাঁসিয়ে দিল। কোনো একটা দিন তো এরকম ছিল যখন মৃত্যুটাকে, তখন তো জানতাম না। একটা ফেমাস কবি লিখছে এরকম কোন একটা জায়গাতে ফিলোসফিতে আছে যে গুলি করেছে 3টা লোককে, গুলি করেছে 3টা লোককে, গুলি করেছে, গুলি করে মরে যাচ্ছে। তো 3টা লোক গুলি করে যখন মরছে, একটা লোক বলছে রাম, আরেকটা লোক বলছে বাম, আর আরেকটা লোক বলছে আলু। এটাই কবিতার সারাংশ। কিন্তু এটা এক্সপ্লেনেশন কি? যে রাম যে বাম, যে রাম বলছে যে বাম বলছে, সে কেন রাম আর বাম বলতে পেরেছে? তার কারণ রাম বলতে পেরেছে বা বাম বলতে পেরেছে তার কারণ পেটটা তার ভরা আছে, পেট নিয়ে তার চিন্তা নেই। আর যে আলু বলেছে তার কি বলতো, তার পেটটা ভরা নেই, তার রাম বলবে না বাম বলবে। রাম হচ্ছে স্পিরিচুয়ালিজম, আর বাম মানে কি? কমিউনিস্ট অ্যান্টি স্পিরিচুয়ালিজম।
তাহলে তার স্পিরিচুয়ালিজম আসবে কি অ্যান্টি স্পিরিচুয়ালিজম আসবে আফটার দ্য ফিলিং অফ পেট। পেটটা যদি ভরা না থাকে তাহলে তুই কি ভাবতে পারবি? তাহলে মানুষজনের তো আগে তো সেই অবস্থা ছিল, মানুষকে খেতে হতো, কি খাবো সেটাই তো, খাওয়ার প্রশ্নটা তো আগে ছিল, এখন খাওয়ার প্রশ্নটা নাই। যখন খাওয়ার প্রশ্নটা নাই তারপরে তো মানুষের ভাবতে আরম্ভ করেছে, ভাবার পরে তো ফিলোসফির পরে তো আদার সব কিছু এসেছে। তাহলে এই ভাবনার জায়গাটা কত কমপ্লিকেটেড তুই ভাব, মানে আমি যেটা ভাবছি এক্সাক্ট সেটাই ট্রু, আমি যেটা ভাবছি এক্সাক্ট সেটাই ট্রু। আইনস্টাইনও সেটাই বলেছিল। কোয়ান্টাম মেকানিক্স আমি কাল কি বলছিলাম, কোয়ান্টাম মেকানিক্স আইনস্টাইন বলেছিল এত আমরা বলি সায়েন্স ফিলোসফি গড আছে কি নেই, এক্সিস্ট করে কি নেই, সায়েন্স নিয়ে এত কিছু, এইটুকু সায়েন্স পড়ে আমরা এত কিছু এত রকম কিছু বলি। তো আইনস্টাইন বলেছিল যে কোয়ান্টাম মেকানিক্স তো আজকে তৈরি হয়েছে, ঠিক আছে, কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ করছে, কোয়ান্টাম মেকানিক্সের উপরে মডার্ন ফিজিক্স তৈরি হচ্ছে। তো কোয়ান্টাম মেকানিক্স বলছে কি জানিস তো, কোয়ান্টাম মেকানিক্স বলছে, আইনস্টাইন বলেছে কোয়ান্টাম মেকানিক্সে যদি এরকম কোন স্টুডেন্ট, এরকম কোন কেউ হয় যে কোয়ান্টাম মেকানিক্স পড়তে পড়তে কোয়ান্টাম মেকানিক্স প্রথমে তার ডিফিকাল্ট লাগছে, খুব কমন, দিস ইজ দ্য ভেরি ন্যাচারাল স্টেট দ্যাট কোয়ান্টাম মেকানিক্স ডিফিকাল্ট লাগছে। একটা স্টেট আসবে দেন কোয়ান্টাম মেকানিক্স আন্ডারস্ট্যান্ড করতে পারছে, বুঝতে পারছে, দেন আবার একটা এগেন স্টেট আসবে যে স্টেটটাতে কোয়ান্টাম মেকানিক্স এগেন ডিফিকাল্ট লাগছে, আবার কঠিন লাগছে, কোয়ান্টাম মেকানিক্স আবার কঠিন লাগবে, কোয়ান্টাম মেকানিক্স আবার কঠিন লাগার পরে তার পরের স্টেটটা হচ্ছে না কোয়ান্টাম মেকানিক্স বোঝা যাচ্ছে। ম্যাক্সিমাম লোকজন 99 পয়েন্ট সামথিং লোকজন এই লেভেলটাতেই শেষ, এই লেভেলটাতে শেষ যে কোয়ান্টাম মেকানিক্স বোঝা যাচ্ছে নাই, কোয়ান্টাম মেকানিক্স ডিফিকাল্ট, কোয়ান্টাম মেকানিক্স বোঝা যাচ্ছে মোটামুটি, এই লেভেলটাতেই স্টেট শেষ। কিন্তু তার পরের স্টেটটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এতটাই ডিফিকাল্ট লাগছে ইট ক্যান নট বি আন্ডারস্ট্যান্ড বাই মি, বাই আস। এই স্টেটটা যখন আসবে তখন হচ্ছে ও প্র্যাকটিক্যালি কোয়ান্টাম মেকানিক্স বুঝতে পেরেছে। তাহলে আইনস্টাইন বলছে যে কোয়ান্টাম মেকানিক্স এর দ্য প্র্যাকটিক্যাল স্টেট ক্যান বি হ্যাপেন লাইক দ্যাট, দ্যাট কোয়ান্টাম মেকানিক্স ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড ফর একটা যে কোনো কমন হিউম্যান বিং। কোয়ান্টাম মেকানিক্স বোঝার মতন লয়, সেটা হচ্ছে ন্যাচারাল স্টেট, সেইটা হচ্ছে ন্যাচারাল স্টেট। এই জায়গাটায় যদি পৌঁছায় তাহলে সেটা হচ্ছে ন্যাচারাল স্টেট কোয়ান্টাম মেকানিক্সে। তো আমরা সেই কোয়ান্টাম মেকানিক্সের এবিসিডিও বলতে পারছি না, তাহলে কতটা পর্যন্ত পড়ছি। তো যাই হোক, এগুলো অনেক আগে যখন কোয়ান্টাম মেকানিক্স স্টার্ট হচ্ছে সেই সময়ের গল্প। তাহলে এটা ডুয়েল নেচারের হলো, তরঙ্গের ডুয়েল নেচার। এরপরে একজন বিজ্ঞানীর মাথায় আসলো যে আমাদের ইউনিভার্সের সমস্ত কিছু সিমেট্রি আছে, এই আমার শরীরটাকে যদি এরকম করে কেটে দেওয়া হয়, ডান দিকেও যা বাঁ দিকেও তাই, ওয়ার্ল্ডের সাথে প্যারালাল ওয়ার্ল্ড, ইউনিভার্সের সাথে প্যারালাল ইউনিভার্স, প্রত্যেক কিছুর মধ্যে সিমেট্রি আছে। তাহলে যদি ওয়েভের পার্টিকেল নেচার থাকতে পারে, দেন পার্টিকেল মে হ্যাভ এ ওয়েভ নেচার, পার্টিকেলেরও ওয়েভ নেচার থাকতে পারে। যদি তরঙ্গের কণা ধর্ম থাকতে পারে তাহলে কণারও তরঙ্গ ধর্ম থাকতেও পারে, মেবি নাও থাকতে পারে, কিন্তু থাকতেও তো পারে। এইটা নিয়ে ভাবতে আরম্ভ করলো, কে ভাবতে আরম্ভ করলো? সবাই ভাবতে আরম্ভ করেছিল, তার মধ্যে করেছিল কেসটা ডি ব্রগলি কি করলো? আইনস্টাইন ইনভেনশন করে দিয়েছে E = mc², আর প্ল্যাঙ্ক ইনভেনশন করে দিয়েছে E = h²। আবার আইনস্টাইনও ওটাকে প্রাধান্য দিয়ে দিয়েছে, মানে ওটাকে ধরে নিয়েছে যে একটা রেডিয়েশন এনার্জি ক্যান বি h², ওটার উপরে আলোকতড়িৎ বিক্রিয়া ব্যাখ্যা করে দিয়েছে, ডুয়েল নেচার রেডিয়েশনও ওটাকে ব্যাখ্যা করে দিয়েছে, মানে ফটোইলেকট্রিক এফেক্টও ব্যাখ্যা করে দিয়েছে। ঠিক আছে, ও কি করলো? এই দুটো সমীকরণকে সমান করলো। তাহলে এটা কি হয়ে গেল? hc/λ, আর এটা কি হয়ে গেল? mc²। তাহলে এখানে সিটা কেটে যাই, পরে ল্যামডা সমান কি হয়ে গেল? h/mc। যদি m টা মাস অফ ফোটন হয় and c the velocity of the light, that is the velocity of the photon also, then it can be written as h/p। তাহলে lambda is equal to হয়ে গেল h/, এই জিনিসটা করলে কোনো প্রমাণ টমান নয়, যেটা আমি করেছি এটা কোনো প্রমাণ টমান নয়। তো এইরকম ভাবে একটা হচ্ছে ওয়ে টু রিচ দিস ইকুয়েশন। কিন্তু এই ইকুয়েশনটা কি বলছে? m কার থাকে, p কার থাকে, p is called momentum, p কার থাকে, মোমেন্টাম কার থাকে? যার মাস আছে, তার মোমেন্টাম আছে। আর ল্যামডা কার থাকে?
যার যেটা ওয়েভ তার ল্যামডা, তার মানে কি যে ল্যামডা ইজ এ ফাংশন অফ মাস এন্ড মাস ইজ এ ফাংশন অফ ল্যামডা। ল্যামডা ইজ ইকুয়াল টু পি লিখছি, পি এর কোন একটা ফাংশন আছে, তাহলে ল্যামডা ইজ এ ফাংশন অফ মাস এন্ড মাস ইজ এ ফাংশন অফ ল্যামডা। তাহলে যার ভর আছে তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, যার তরঙ্গ দৈর্ঘ্য আছে তার ভর আছে। তাহলে এখানেই তো গল্পটা অন্যরকম হয়ে গেল। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য আছে তার ভর আছে, মানে কি তরঙ্গের কোন ধর্ম আছে, আর যার ভর আছে তার তরঙ্গ দৈর্ঘ্য আছে, মানে কি যার কোন ধর্ম আছে তার তরঙ্গ আছে। আরে এইটা তো থিওরিটিক্যাল, সেই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি 2 = 3 1 = 2 প্রমাণ করার মতো কোনোভাবে কিছু, কিন্তু এটাকে তো আর একসেপ্ট করতে পারবেন না সায়েন্টিস্টরা। এটাকে একসেপ্ট করার মতন এটা প্র্যাকটিক্যাল এভিডেন্স দিল ডিভিশন আর জার্মান, দুজন সায়েন্টিস্ট। ডিভিশন জার্মান একটা এক্সপেরিমেন্ট করলো, সেই এক্সপেরিমেন্টে ও দেখিয়ে দিল যে দিস থিওরি ইজ প্রুভ, মানে ক্যান বি একসেপ্ট ফ্রম দ্য অবজারভেশন অফ দ্য ডিভিশন জার্মান এক্সপেরিমেন্ট, যেটাকে ইলেকট্রনের ডিফ্রাকশন পরীক্ষা বলে, অপবর্তন পরীক্ষা। উই ডিসকাস দ্য ডিফ্রাকশন অফ দ্য ইলেকট্রন লেটার, পরে আমরা এটা আলোচনা করব, ঠিক আছে। তো আপাতত ল্যামডা ইজ ইকুয়াল টু h/p এই ইকুয়েশনটা ডি ব্রগলি দিয়েছিল, এবং এই ইকুয়েশনটা রিলেটেড কি রকম কোশ্চেন্স থাকে, দেখ খুব সিম্পল কোশ্চেন্স যেগুলো থাকে সেগুলো দেখ, এই কনসেপ্টের উপরে কোশ্চেন্স যেগুলো থাকে। দেখ আমরা গতিশক্তিকে, এগুলো যদিও আগের জিনিস মনে নেই, m² v² / 2m লিখতে পারি তো, তার মানে p² / 2m লিখতে পারি তো, তার মানে p সমান √2m e কে লিখতে পারি তো, তার মানে ল্যামডা ইজ ইকুয়াল টু, আচ্ছা এটাতে লিখছি, ল্যামডা ইজ ইকুয়াল টু h /√2m e কে লিখতে পারি, 2m e কে লিখতে পারি তো, তাই তো। এবারে এই e কেটাকে আমি e * v লিখতে পারি, যদি চার্জ অফ ইলেকট্রন v বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যায় তাহলে ইলেকট্রনের গতিশক্তি সমান q * v লেখা যায়, ঠিক আছে। তাহলে এটাকে ল্যামডা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, h / ইলেকট্রনের কেসের ক্ষেত্রে 2m e * v। এই পুরো জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট, এই পুরো জিনিসটা হচ্ছে ধ্রুবক রাশি, কনস্ট্যান্ট, ঠিক আছে। এই পুরো ধ্রুবক রাশি, এই জিনিসটাকে যদি এই কনস্ট্যান্টটা যদি ভ্যালুটা আমি বসাই, দ্যাট ইজ বিকাম 12.24 ডিভাইডেড বাই √v। এটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে অ্যাংস্ট্রম ইউনিট আমি পাবো। কিরকম কোশ্চেন থাকে, মনে কর তখন বলে দিলে যে একটা ইলেকট্রন 50 ভোল্ট বিভবের অসিলেশন, মানে তো অ্যাক্সিলারেটেড হচ্ছে, দেন হোয়াট ইজ দ্য ম্যাটার ওয়েভ অফ দিস ইলেকট্রন, তাহলে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারিস 12.24 ডিভাইডেড বাই v। কারণ এই ইকুয়েশন থেকে তো ক্যালকুলেট করতে গেলে এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু বসাতে হবে, চার্জ অফ ইলেকট্রনের ভ্যালু বসাতে হবে, মাস অফ ইলেকট্রনের ভ্যালু বসাতে হবে, তারপরে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেটারে করতে গেলেও ক্যালকুলেটার হ্যাং হয়ে যাবে, তার নিচে আবার রুট আছে। তো এই পুরো কনস্ট্যান্টের ভ্যালুটা 12.24, এটাকে যদি তুই মনে রাখতে পারিস 12.24, তাহলে তোকে ওই অতটা ক্যালকুলেটারে করার দরকার নেই। তুই ক্যালকুলেটারে করতে গিয়ে দাবাদাবি করতে গিয়ে ভুল করবি, ভালো করে দেওয়া থাকলো, ঠিক আছে। তাই 12.24 ডিভাইডেড বাই √v অ্যাংস্ট্রম ইউনিটে ল্যামডার ভ্যালু বেরোবে, এইটুকু মনে রাখলেই কাজ চলবে, ঠিক আছে। এটা হচ্ছে ডি ব্রগলির কনসেপ্ট, বোঝা গেছে? পারবি তো তাহলে লিখতে? তাহলে লেখার দরকার আছে কি? খাতাটাই তো আছে, ওখান থেকে লিখে নিতে পারিস, দরকার নেই, তবু একটুকু জায়গা লিখিলে লিখ 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী লুইস ডি ব্রগলি তার যুক্তি দিয়ে দেখান যে কোনো বস্তু কণার তরঙ্গ ধর্ম থাকতে পারে, কোনো বস্তু কণার তরঙ্গ ধর্ম থাকতে পারে, এবং এই তরঙ্গ মানে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য লিখ, এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য
এবং এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি হয়, যেটা আমি করেছি ওটা করে রাখতে পারিস। ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি হয়, ঠিক আছে। ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি হয়, ঠিক আছে। এইচ বাই পি এর সমীকরণটাকে ওই রকম করে লিখলে পি সমান হচ্ছে রুট ওভার অফ 2m কে, আর যেটা বা সাইডে আমি ব্ল্যাক কালারে করেছি সেটাও করে নিতে পারিস, ঠিক আছে। আর যেটা ওই ব্লু কালারে করেছি ওইটাকেও করে নেব, ঠিক আছে, বা পরে করে নিবি তাহলেও হবে। ইকুয়েশন দুটো করে নিবি পরে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখ, এখানে আমি তো এটা ইলেকট্রন ধরেছি, তো ইলেকট্রনের জায়গায় যদি কোনো গ্যাসিয়াস পার্টিকেলের মনে কর কোনো গ্যাস মলিকুল হয়, তাহলে গ্যাস মলিকুল যদি হয় না, তাহলে তখন কি হয় জানিস তো, তখন ওই ই কে জায়গায় এরকম হয়, ই কে জায়গায় এই সমীকরণটা তোরা কোথাও দেখেছিস বলে মনে পড়ছে যে 3/2 কেটি, এই সমীকরণটা কোথায় দেখেছিস, কোথায় বলতো, কেটিজি, থার্মোডাইনামিক্স কাইনেটিক থিওরি অফ গ্যাসে 3/2 কেটি হয়। কেটা কি, বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে। আর টিটা হচ্ছে কি, টিটা হচ্ছে অ্যাবসোলিউট, টিটা হচ্ছে কি, টিটা হচ্ছে অ্যাবসোলিউট টেম্পারেচার অফ দ্য গ্যাসিয়াস মলিকুল। তো এখানে যদি এটা বসিয়ে দিই, এই সমীকরণটাকে তো সমীকরণটাও একটু লিখে নিবি, এইচ ডিভাইডেড বাই রুট ওভার অফ 2m ইন্টু 3/2 কেটি, টেম্পারেচারের সাথে এরকমভাবে রিলেটেড। এই সমীকরণটাকেও একটু লিখে নিবি, অঙ্ক থাকতে পারে এইচ ডিভাইডেড বাই রুট ওভার অফ 3m কে টি, ঠিক আছে। টিটা হচ্ছে এসআই ইউনিটে কেলভিন একক, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে, লিখে দিই গ্যাসিয়াস মলিকুলের ক্ষেত্রে। আর ওইটা হচ্ছে ইলেকট্রন অসিলেশন যদি হয় বিভব পার্থক্য সেটা, এটা উষ্ণতার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, আর ওটার সাথে বিভবের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, ঠিক আছে। বিভবের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের ওটা রাশি মানে, আর উষ্ণতার সাথে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের এটা রাশি মানে, ঠিক আছে। তো তাহলে এই দুটো জিনিস ডিবাগলির মেনলি এই দুটো জিনিসকে এরা করলেই হবে, ডিবাগলির আর কিছু দরকার নেই। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো, সেই কোশ্চেন্সগুলোকে আমি বলে দিচ্ছি একবার, তারপরে এক্সারসাইজের আমি আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো দেখ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আমি একবার আলোচনা করে দিচ্ছি। কত নম্বর, 524 আচ্ছা 524 দেখ, একটি ইলেকট্রনের 300 ভোল্ট বিভব প্রভেদে ত্বরান্বিত করা হলে এর সংশ্লিষ্ট ডিভোল্টেজ তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। 12.24 ডিভাইডেড বাই রুট ওভার অফ 300। তারপরেরটা হচ্ছে আইনস্টাইনের আলোকতড়িৎ সমীকরণটি লেখা, এই সমীকরণে ব্যবহৃত চিত্রগুলি উল্লেখ করো। আইনস্টাইনের ব্যবহৃত সমীকরণ কি হবে, ই ইন্টু ভি সমান হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, তাই তো আইনস্টাইনের সমীকরণ, বা হাফ এম ভি স্কোয়ার সমান এইচ নিউ মাইনাস ডাব্লিউ, বুঝতে পারছিস তো ওই সমীকরণটা। এবং ওই চিত্রগুলি উল্লেখ করা মানে গ্রাফটা, ওই গ্রাফটা যে প্রশ্নটা আমি তোকে করতে দিলাম ওই গ্রাফটা স্লোপটা কাকে বোঝাই, আর এটা মানে যে গ্রাফটা আঁকতে হবে তাকে আইনস্টাইন সমীকরণের উপর। নেক্সট হচ্ছে কোনো 2014 কোনো ধাতুর উপর সূচনা কম্পাঙ্কের সমান কম্পাঙ্ক বিশিষ্ট আলো এসে পড়লে ওই ধাতু থেকে নির্গত ইলেকট্রনের গতিশক্তি কত হবে, সূচনা কম্পাঙ্কের সমান কম্পাঙ্কের আলো এসে যদি পড়ে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি এইচ নিউ নট হয়, তাহলে কি হবে, ও শুধুমাত্র বেরোবে, গতিশক্তি কত হবে, 0 হবে, গতিশক্তি 0 হবে। শুধুমাত্র 40 জুল নিয়ে বাধা আছে, ইলেকট্রনটা 40 জুলেই পড়েছে, তাহলে কি হবে, শুধুমাত্র বেরোবে, আর গতিশক্তি কি হবে, গতিশক্তি হবে 0। তারপর হচ্ছে ডিবগলি প্রকল্পটি বিবৃত করো, মানে ওই ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি লিখে দিলেই হবে। পদার্থের তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালাটি কি হবে, পদার্থের তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালাটি ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি মানে এইচ বাই এম ভি, ওটা লিখে দিলেই হবে, বুঝতে পেরেছিস তো। প্রকল্পে যে বিবৃত করো বলতে হবে যে এম ভর ভি বেগে যদি যাই, তাহলে একটা বস্তুর কণা ধর্ম থাকে, তখন তার তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি হয়, এটা লিখলে হবে। এটা কিছু আর আলাদা করে নতুন কিছু লেখার কিছু নেই। আর একটা বস্তু কণা সর্বদাই তরঙ্গ দৈর্ঘ্য থাকে, এটাই হচ্ছে প্রকল্প। আলোক তড়িৎ ক্রিয়ার নির্বৃত্তি বিভব আপতিত আলোর কম্পাঙ্কের মধ্যেকার পরিবর্তন সূচক লেখচিত্র অঙ্কন করো। নির্বৃত্তি বিভব আর নিউয়ের লেখচিত্র,
ওই লেখচিত্রটা আইনস্টাইন লেখচিত্র যেটা করেছি পড়ানো আছে সমীকরণে, ঠিক আছে। এম ভর ই গতি সম্পন্ন ইলেকট্রন সংশ্লিষ্ট বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m কে এই মাত্র করলাম রুট ওভার 2m। এখানে এমসিকিউ কোশ্চেন আছে, তাহলে অপশন নাম্বার ডি। আলোক তড়িৎ নিঃসরণের ক্ষেত্রে নিবৃত্তি বিভব বলতে কি বোঝো? নিবৃত্তি বিভব কি? আপতিত আলোর প্রাবল্য কম্পাঙ্কের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। ওই আলোক তড়িৎ কি এর ব্যাখ্যাটা। প্রত্যেকটা জিনিসে ডিভিশন জার্মান পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেটা হচ্ছে যে একটা বস্তুর তরঙ্গ ধর্ম আছে। ডিভিশন জার্মান পরীক্ষাটা পড়বে না, পরীক্ষাটা লিখ করার দরকার নেই, পরীক্ষাটা এক্সপ্লেনেশন করার প্রয়োজন নেই। বস্তু তরঙ্গ কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ না বস্তু তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ রইল। আমরা এই বস্তু তরঙ্গ আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ দুটো হচ্ছে আলাদা, ঠিক আছে। এটা শুধুমাত্র লিখে দিলেই হবে যে আর এটা যদি ইয়েটা বলে যে এটা ব্যাখ্যা করো বললে হবে, তোকে লিখতে হবে যে বস্তু তরঙ্গটা ডিভিশন জার্মান পরীক্ষাতে দেখা যায় যে বস্তু তরঙ্গের বস্তুর ভরের উপর নির্ভর করে আর বেগের উপর নির্ভর করে, বস্তুর আধানের উপর নির্ভর করে না। একটা অনাহিত বস্তুরও বস্তু তরঙ্গ থাকতে পারে, কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ একমাত্র আহিত বস্তুর থেকে নির্গত হয়, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাখ্যা, এটা ব্যাখ্যা করো বলেছে। ধাতব পৃষ্ঠে 1 বর্ণীয় আলো আপতিত হয়, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ভি হলে নিবৃত্তি বিভব কত হবে? হ্যাঁ সি একটা হবে, ঠিক আছে। নিবৃত্তি বিভব ভি হলে, কারণ হাফ এম ভি স্কয়ার সমান ইভি, তাহলে ভি সমান হবে ভি এম ভি স্কয়ার ডিভাইডেড বাই 2 ইভি। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণটি লেখো, ব্যাখ্যা করো। একই কোশ্চেন, সেম কোশ্চেন, কোনো কিছু ডিফারেন্স নেই। একটা অঙ্ক এখানে আছে, দেখ অঙ্কটাও একই রকম, খুব সহজ অঙ্ক। কোনো নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রে আলোক তড়িৎ ক্রিয়ার সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, সূচনা কম্পাঙ্ক হলে তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে 400 ন্যানোমিটার। 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে অতিবেগুনি রশ্মি পড়লে এই ধাতব পৃষ্ঠ থেকে যে ইলেকট্রন নিশ্চিত হয় তার সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করে, দেওয়া আছে এইচের ভ্যালু। এটা একটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমি বলে দিচ্ছি। এইরকম টাইপের এই অঙ্ক, ম্যাক্সিমাম অঙ্কগুলো যে অঙ্কগুলো আমি করতে বলছি ওইগুলো করে রাখি। তো এটা কি করে করবি দেখ, এটা যেটা সমীকরণটা আমরা যেটা জানি যে ইলেকট্রনের গতিশক্তি সমান হচ্ছে এইচ নিউ মাইনাস ডাব্লু, তো তাই তো। তাহলে এইচ নিউটাকে কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা, নিউ এর জায়গায়। আর ডাব্লুটাকে তো এইচ নিউ নট লিখতে পারি যদি সূচনা কম্পাঙ্ক নিউ নট হয়। তাই এটাকে আমি কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। যদি নিউ নটটা সূচনা কম্পাঙ্ক হয় তাহলে ল্যামডা নটটা হচ্ছে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখানে দেখ কি কি প্রোভাইড আছে। এই ল্যামডার ভ্যালুটা হচ্ছে 400 ন্যানোমিটার, মিটারে করে নিবি 10⁻⁹। আর ল্যামডা নট দেওয়া আছে 200 ন্যানোমিটার, তাহলে এটাও বেরিয়ে যাবে, ঠিক আছে। এটাও এখানে বসানো যাবে। এবার এইচ ইন্টু সি, এই ভ্যালুটা কনস্ট্যান্ট ভ্যালু, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ভ্যালু, সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম, ঠিক আছে। তাহলে এই সব জিনিসগুলো দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে, সব জিনিসগুলো দেওয়া আছে। দেন উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ ইকে। তোকে ইয়ার করেই করতে হবে, ক্যালকুলেটর নিয়েই করতে হবে। তো ক্যালকুলেটর বসিয়ে করে এটা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। আর ক্যালকুলেটর না নিয়েও করা যাবে, ক্যালকুলেট না নিয়েও টেন্স টু ভ্যালু করে করা যাবে, ঠিক আছে। তো এই অঙ্কটা করবি। আর সব থেকে ভালো যদি তোরা পারিস তাহলে ওই এইচসি ডিভাইডেড বাই অ্যাংস্ট্রমের 10⁻⁻10 এর ভ্যালুটাকেই মনে রাখতে যদি পারিস, অঙ্ক যখন করবে আমি বলে দেবো। প্রত্যেকটা এইখানে প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন্স আছে, প্রচুর কোশ্চেন্স আছে এখানে প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেনের জায়গায়, প্রত্যেকটা কোশ্চেন যেটা যতটা আমি পড়েছি, যতটা লেখানো আছে তার মধ্যেই প্রত্যেকটাই, ঠিক আছে। এক্স রশ্মি উৎপাদন, আলোক তড়িৎ ক্রিয়ার ইলেকট্রন নিঃসরণ, পরস্পর বিপরীত ঘটনা উক্তিটি যথার্থ ব্যাখ্যা করা আছে। এক্স রশ্মি উৎপাদনটা আমি বলিনি, এক্স রশ্মি উৎপাদনটা এখন কোশ্চেন্স পড়ো না। এক্স রশ্মি উৎপাদন হচ্ছে যদি ইলেকট্রন নিঃসরণ হয় তাহলে সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোয়। ইলেকট্রন নিঃসরণ হলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোয়, আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ যদি নিঃসরণ হয় তাহলে ইলেকট্রন বেরোয়। বিপরীত ঘটনা নয়। এখানে কি হচ্ছে? তড়িৎচুম্বকীয় তরঙ্গ পড়ছে, ইলেকট্রন বেরোচ্ছে। আর এক্স রশ্মির ক্ষেত্রে কি হয়? একটা ইলেকট্রন নিঃসরণ হয়, সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোয়। দুটো বিপরীত ঘটনা নয়, দুটো অপোজিট, একদম অপোজিট। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের জন্য ইলেকট্রন, আর এখন ইলেকট্রনের জন্য এক্স রশ্মি মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই তো। তাহলে এটা বিপরীত ঘটনা, এইটুকুই ব্যাখ্যা করতে হবে আর কি। ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ডিবগলি ইলেকট্রনের শক্তি কত লাগবে নির্ণয় করে। ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য এত থেকে এত হলে, তাহলে ডিবগলি তরঙ্গ দৈর্ঘ্য যদি দেওয়া আছে, ইলেকট্রনের শক্তিটা বেরিয়ে যাবে ওখানে ওই ইকের ভ্যালুটা ইকে 1 থেকে ইকে 2 করতে হবে, ঠিক আছে।
এখানে প্রত্যেকটা যে কোশ্চেন্সগুলো আছে এই কোশ্চেন্সগুলোর প্রত্যেকটা কোশ্চেন্সেই প্রতিটা কোশ্চেনে প্রচুর কোশ্চেন আছে, কিন্তু এই কোশ্চেনগুলো প্রত্যেকটাই যেটা করা আছে তোর খাতাতে, যেটা করা আছে যতটা আমার বোঝানো আছে প্রতিটা কোশ্চেনেই করা যাবে। ঠিক আছে, একটা কোশ্চেন নট এ সিঙ্গেল কোশ্চেন যেটা করানো নেই, যে জায়গাটা এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। তো